বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পেয়েও আসছেন না, এমনই খবর পাওয়া যাচ্ছে। তাহলে ভারত থেকে কে কে আসছেন? এদিকে একজন বাঙালি কূটনীতিককে কেন ঢাকায় হাই কমিশনের দায়িত্ব দিতে চলেছেন নরেন্দ্র মোদী? এইসব প্রশ্নের বিশ্লেষণ করব আজ। আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত আছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সময় দিয়েছেন। ধন্যবাদ। দাদা, আপনি জানেন তো আগামী মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিতে চলেছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে তো বটেই, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সবশেষ উনি কি আসতে পারেন কিনা, যদি না আসেন কেন আসছেন না, অথবা তার পরিবর্তে কে কে আসছেন, সে বিষয়ে সবশেষ তথ্য আপনার কাছে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে গতকাল রাতেই চিঠিটা এসে পৌঁছায় এবং আমাদের যেহেতু আগামী ১৬ থেকে ২০ এই কদিন এখানে একটা আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে শিখর সম্মেলন আছে। যে শিখর সম্মেলনে ফ্রান্স, হল্যান্ড, জার্মানি আরো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন। তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক। এটা হঠাৎ ঠিক হয়নি তো, এটা প্রায় মাসখানেক, মাস ২ আগে থেকে ঠিক হয়ে আছে। কারণ এতগুলো দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, প্রায় ২০ টি দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন। এটা বিশাল যোগ্য বলা যায়। তো সেই উপলক্ষে প্রধানমন্ত্রী তো এই সময়, কারণ ১৭ তারিখেই তার আ ফ্রান্সের আ রাষ্ট্রপতি ম্যাক্রনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আছে এবং বৈঠকটা হবে মুম্বাইতে, তাও দিল্লিতে নয়। সেটা আগে থেকেই ঠিক করে রাখা আছে। তো ফলে সেইজন্য ১৭ তারিখ তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা প্রোগ্রাম রয়েইছে। তবে একটা কথা এই তো বলে, এবার তার পরিবর্তে সিদ্ধান্ত যেটা হয়েছে যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং তার সঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তারা দুজনে যাবেন আরকি। এখনো ভারত সরকার কিন্তু, আমি বলছি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। যেটা নিয়ম অনুসারে পররাষ্ট্র মন্ত্রী ঘোষণা করে থাকে। ঘোষণাটা হবে হয়তো আর কিছুক্ষণের মধ্যে। উম আ সেটা আরকি জানলাম এবং একটা কি সঙ্গে বলে রাখা ভালো যে এর আগে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শপথ নিয়েছেন, এই সময় কিন্তু ভারত থেকে কোনো মন্ত্রী বা পর্যায়ের কেউ কিন্তু যাননি। প্রধানমন্ত্রী তো ননই। সেই প্রধানমন্ত্রী যাওয়া মানে, একটা প্রধানমন্ত্রী তখনই যান যখন কোনো সফরে যাওয়ার পরে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, bilateral মিটিং। তো সেই ধরনের bilateral মিটিং গুলো অন্য সময় হয়েছে। তখনও কিন্তু ঢাকাতে নিযুক্ত হাই কমিশনাররা তারা কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতেন। যেমন আ সর্বশেষটা প্রণয় ভার্মা গিয়েছিলেন। তার আগেরটা হর্ষবর্ধন সিংলা দুবার গিয়েছিলেন। কোনোভাবেই কিন্তু, বা পঙ্কজ সরণও গিয়েছিলেন। কিন্তু দিল্লি থেকে কেউ যায়নি। এবারে তারা, আমি বলব, এইটাকে একটু বিশেষ গুরুত্ব ভারত সরকার দিচ্ছে যে এই আমন্ত্রণে, যেহেতু আমন্ত্রণ এসেছে, আমন্ত্রণ আসার কথাও ছিল এবং সম্পর্ক যাতে আরো নিবিড় এবং দৃঢ় করা যায় ভবিষ্যতে ভারত সরকার থেকে, সেরকম সেই লক্ষণই দেখানো হচ্ছে এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে আরকি। এবং খুবই উচ্চ পর্যায়ের আ প্রতিনিধি দল যাচ্ছেন এবং পররাষ্ট্র সচিব যাওয়ার অর্থ সেখানে বেশ কিছু আ দ্বিপাক্ষিক বিষয়ে আলাপ আলোচনার সুযোগ হতে পারে এবং ভবিষ্যতের একটা রোড ম্যাপ তৈরি হতে পারে যে আ এখন পর্যন্ত জানা ঠিক নেই। হয়তো কোনো কারণে, বিশেষ কারণে তারেক রহমানও, তাকে তো বিদেশে নানা জায়গায় প্রধানমন্ত্রী হওয়ার পর সফর করতে হতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে জরুরি, কারণ গঙ্গা চুক্তি যেটা হওয়ার কথা, গঙ্গা পানি চুক্তি, সেই চুক্তিটা প্রধানমন্ত্রীদের উপস্থিতিতেই স্বাক্ষর হয়ে থাকে। ফলে সেই গঙ্গা চুক্তির যখন কনক্লুশন হবে, সর্বশেষ এই ডিসেম্বরের মধ্যেই করতে হবে। তাই না? ডিসেম্বরের আগেই তার মানে চুক্তিটা স্বাক্ষর করতে হবে। ফলে সেসব বিষয়ে একটা টেন্টেটিভ রোড ম্যাপ তৈরি হয়ে থাকবে। আমরা অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা দেখতে পাচ্ছি। দাদা, আপনি আপনার আলোচনায় বলছিলেন যে শেখ হাসিনার সরকার যখন শপথ নিয়েছিল তখনও কিন্তু দিল্লি থেকে এত উচ্চ পর্যায়ের কেউ আসেনি। আমরা তো গত ১৫ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা কথা বারবার শুনে আসছি যে আ দিল্লি আসলে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে, সমর্থন দিয়ে আসছে এবং দিল্লির আশীর্বাদে আওয়ামী লীগ সরকার টিকে ছিল।
কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যখন শপথ নিয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তখন কিন্তু দিল্লি কেউ আসেনি। এখন আসছে এবং ব্যস্ততা না থাকলে হয়তোবা নরেন্দ্র মোদীও আসতে পারতেন। সেই জায়গা থেকে অনেক, যেহেতু উনি অনেক একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ভারতে, সেই জায়গা থেকে উনি আসতে পারছেন না। কিন্তু লোকসভার স্পিকারকে পাঠাচ্ছেন। এটি অনেক বড় ব্যাপার। এই আসলে ভারত এই বিএনপিকে কি বাড়তি গুরুত্ব দিচ্ছে, না আসলে প্রতিবেশী দেশকে এভাবেই ভারত বিবেচনা করে? না, এটা তো প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু একটা আন্দোলনের ফলশ্রুতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে তিনি জয়ী হয়েছেন এবং সেক্ষেত্রে ভারতের যেটা বললে যে পারসেপশন ছিল অতীতে যে কেবলমাত্র আওয়ামী লীগকেই ভারত গুরুত্ব দিত, আর কোনো দলকে নয়। সেই ধারণাটা কাটানো একটা বড় দরকার ছিল, বড় দরকার। এখন আবার উল্টে হিতে বিপরীত না হয়। এখন আবার তো বাংলাদেশে আলোচনা চলছে যে বিএনপিকে ভারতে জিতিয়ে দিয়েছে। তো আগে আওয়ামী লীগকে জেতানোর গল্পের যেমন গল্প ছিল, এবারও গল্পের গরু গাছে উঠে ল্যাজ নাড়ছে যে তারেক রহমানকে জিতিয়ে দিয়েছে। আদৌ নয়, বাংলাদেশের মানুষের প্রতি এটা অপমান যারা এটা বলছে। বাংলাদেশের মানুষ কাউকে পছন্দ করেছেন, জিতিয়ে দিয়েছেন। এর পেছনে অন্য কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ দেখাটা যে হেরে যারা যান তারাই এটা বলেন। যারা জিতে যান তারা কিন্তু বলেন না। হেরে গেলে তারা কিন্তু বলেন যে এটা ভারত করে দিয়েছে। তাই না? জি। হ্যাঁ, কারণ আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল ৫ই আগস্ট, সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা একজন উপদেষ্টা ছিলেন। তিনি গতকালকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে, শপথ অনুষ্ঠানে আসলে তারা নির্বাচন এই শপথ অনুষ্ঠান বয়কট করবে। এই ধরনের হুমকিও আসলে দিয়ে আসছে, কারণ ভারত বিরোধিতা অন্যতম একটা তাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। না, আসলে তা নয়। আসলে বড় বুদ্ধিমান লোক। বুদ্ধিমান এই অর্থে বলব যে তাদের জানাই ছিল যে এটা নরেন্দ্র মোদী এরকম বললেই প্রধানমন্ত্রী শপথে আসবেন না, এরকম আসেন না। নরেন্দ্র মোদী এ যাবৎকালে মানে বাংলাদেশে তার ছাড়াও আরো তো পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা শপথ নিয়েছেন। তাই না? জি। তিনি একমাত্র মালদ্বীপের একটা শপথ গ্রহণে গিয়েছিলেন। এছাড়া আর কোন শপথ গ্রহণে কখনো যাননি। কোথাও যাননি। ফলে হঠাৎ করে এখন যখন এরা হয়তো প্রচার করতে পারে যে আমাদের ভয়ে হুমকিতে নরেন্দ্র মোদী এলেন না। ভেবে আনন্দ পাক। আনন্দ পেয়ে বেশি করে কাচ্চি বিরিয়ানি খাক। কিন্তু সেটা তো সত্য নয়। সেটা তো সত্য নয়। সত্য তো সবাই জানে কি। দাদা, আরেকটি আপনার কাছে একটু বিশ্লেষণ শুনতে চাইবো যে আপনি জানেন যে এক যুগ আগে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সন্দীপ চক্রবর্তী। তিনি আগামীতে পরবর্তী হাইকমিশন হতে যাচ্ছেন, এমনটি খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। একজন বাঙালিকে কেন ঢাকার হাইকমিশনের দায়িত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী? এর বিষয়ে কিছু কৌশল কৌশল আছে, না দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে? বিশেষ করে বাঙালিকে দেওয়ার কারণটা কি হতে পারে? না, তোমার বেশ কয়েক বছর আগে আ বছর খানেকের জন্য একজন বাঙালি হাই কমিশনার ছিলেন, রিভা গাঙ্গুলি দাস। আ জি। তারপরে তো তার পরিবর্তেই প্রণয় বর্মা এসেছিলেন। তিনি ৩ বছর আমি বলব সাফল্যের সঙ্গেই কাজ করে এসছেন। যখন বাংলাদেশে একটা নতুন সরকার তৈরি হচ্ছে, তখন সেই নতুন সরকারের সময় পুরনো সবাই সেটা বদল করে। সেই হিসেবে নতুন কাউকে পাঠান। সেই হিসেবে সন্দীপ চক্রবর্তী এখানে দেখা হয়েছে যে তিনি বাংলাদেশ জানেন, চেনেন, বোঝেন। প্রথমত ভাষা বাঙালি, ভাষার একটা সহজে কথা বলতে পারবেন, বোঝাতে পারবেন। আর দ্বিতীয়ত তার পৈতৃক বাড়ি একসময় সিলেটেও ছিল, যেখানে আবার মানে তারেক রহমানের মামা বাড়ি বলো তোমরা না কি বলো? সেটাই। হুম, হুম। সিলেটে ফলে একটা যোগাযোগ, সেখানে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য একজন বাঙালি হাই কমিশনার এই সময় প্রতিষ্ঠিত হলে আমার মনে হয় সেক্ষেত্রে অনেক বেশি বোঝাপড়াটা অনেক ভালো হতে পারে। ঠিক আছে? আচ্ছা, বোঝাপড়া ভালোর জন্য আসলে এমনটি হচ্ছে। হুম, হুম। আরেকটি সম্পর্কে প্রশ্ন করতে চাই যে আপনি নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ সম্মেলন নিশ্চয়ই আপনি শুনেছেন, এবং তিনি বাংলাদেশ ভারত সম্পর্কে ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, এবং তিনি দেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্র নীতি নির্ধারণ করবেন, এবং পাশাপাশি সার্ক সচল করার চেষ্টাও করবেন বলে এমনটি বলেছেন। শেখ হাসিনাকে ভারতের কাছে প্রত্যাপন চাওয়া হবে কিনা, সেই প্রশ্নের জবাবে উনি বলেছেন যে আইন প্রক্রিয়ার উপর নির্ভর করছে। তারেক রহমানের এই যে মন্তব্য আসলে ভারত কিভাবে দেখছে?
ভারত অত্যন্ত তাকে মনে করছেন তিনি কেউ প্রাজ্ঞতার সঙ্গে জবাব দিয়েছেন এবং ওয়াইজ ম্যান বলতে যেটা বোঝায় সেটা, এবং তিনি একজন রাষ্ট্রনেতা সেই হিসাবেই কথা বলেছেন। কোনো খবরের শিরোনাম করানোর জন্য কোনো খবর তিনি বলেননি। তিনি জানেন দুদেশের মধ্যে একটা চুক্তি আছে, সেই চুক্তি অনুসারে আইন যেটা বলবে সেই অনুসারে হবে। সেই কথাটাই বলেছেন, মনে করিয়ে দিয়েছেন সকলকেই আরকি ওখানে। আর সার্কের বিষয়টা সম্পর্কে সেটা তাকে বলতেই হবে। কারণ এটা তার পিতা জিয়াউর রহমানের তৈরি সংস্থা। ফলে সেটা সম্পর্কে তো তার একটা আবেগ থাকবেই। এবং লক্ষ্য করে দেখবে যে সেই সময় যে সার্ক ছিল, সেই সব দেশের প্রত্যেক দেশের প্রতিনিধিকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। তখন কিন্তু আফগানিস্তান ছিল না। আফগানিস্তান পরে যুক্ত হয়েছে। একমাত্র সার্ক সদস্যদের মধ্যে আফগানিস্তানই নেই। কিন্তু বাকি সকলেই আমন্ত্রিত। এছাড়া অন্যান্য দেশের মধ্যে চীন রয়েছে, তুরস্ক রয়েছে, সৌদি আরব আছে। মুসলিম দেশ প্রধান রাষ্ট্রগুলোও রয়েছে। ফলে এগুলোর মধ্যে একটা সুচিন্তিত একটা মানে চিন্তা কাজ করেছে যে ভবিষ্যতে তিনি কিভাবে কাজ করতে চান। তার একটা রূপরেখা এখানে তিনি বুঝিয়েছেন, এবং আমি জানি না, এখনো পর্যন্ত নিশ্চিত নই যে পশ্চিমা দেশের কেউ আছেন কিনা। এটা সম্ভবত নয় হয়তো। আহ, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার এই বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ খবর যে নরেন্দ্র মোদী আসছেন না, তার পরিবর্তে অন্য কেউ আসছেন, এই তথ্যটি সবার আগে আপনি দিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার ধন্যবাদ। জন্য।